2021-এ বাংলার সংখ্যালঘু সমাজের মানুষ সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছিল তৃণমূলকে, বিজেপি এবং সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচার জন্য। তাহলে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসে লাভটা কি হলো? একের পর এক জায়গায়, যেটা উত্তরপ্রদেশ, উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, আপনার বিভিন্ন বিজেপি পরিচালিত রাজ্যে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার আক্রমণ নেমে আসছে, পশ্চিমবাংলাও সেই তালে তাল দিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার সরকার সম্পূর্ণরূপে এই হিংসা বন্ধ করতে ব্যর্থ হচ্ছে। তাই আমরা বারবার বলছি, তৃণমূলকে দিয়ে বিজেপিকে যারা আটকানোর স্বপ্ন দেখছেন, এই দুরবস্থা হবে। আর যারা তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, তৃণমূলের অন্যায়, দুর্নীতি, চুরির হাত থেকে বাঁচার জন্য বিজেপি শরণাপন্ন হচ্ছেন, তারাদেরও এক অবস্থা হবে। তাই 2026 নির্বাচন আসছে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষকে জনমত তৈরি করতে হবে। এক শক্তি যেটা আমরা নিয়ে আসতে চলেছি, যে শক্তির কাজই হবে এই সাম্প্রদায়িক শক্তিকে যেমন প্রতিহত করা, সাথে সাথে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থার প্রতি সুনজর দেওয়া। তখন বারবার কথা বলি যে এই দলগুলো বর্ণবাদী দ্বারা পরিচালিত। এই দলগুলোকে কন্ট্রোল করে যারা বর্ণবাদী মানসিকতা নিয়ে চলে। সুতরাং এই যে আপনি যে মুসলিম বিধায়কদের কথা বলছেন, 43 জন মুসলিম ধর্মেও পরিচিত বিধায়ক আছে, একটা টু শব্দ করার ক্ষমতা আছে। শুধু তাই নয়, যখন শুভেন্দুবাবু বলেছিলেন ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে বিধানসভা থেকে তুলে রাস্তায় ফেলে দেবো, বাইরে ফেলে দেবো, একটা অভিযোগ দায়ের করার মধ্যে স্বাধীনতাটুকু আছে? একটা অভিযোগ শুধু দায়ের করবে, এই স্বাধীনতাটুকু এদের নেই। ওই জন্য তো বারবার বলছি, শুধু সংখ্যায় মুসলমান হিন্দু দিয়ে কিচ্ছু লাভ হবে না, দলিত আদিবাসী দিয়ে কিচ্ছু লাভ হবে না। 18 জন আদিবাসী বিধায়ক আছে, 62 জনের অধিক দলিত বিধায়ক আছে, 43 জনের অধিক মুসলিম বিধায়ক আছে। ফেক ST SC সার্টিফিকেটের বিরুদ্ধে এদের কথা বলতে শুনেছেন, ওবিসি নিয়ে যে নাটক চলছে এদের কথা বলতে শুনেছেন। সুতরাং এই ধর্মীয় পরিচয়ে বিধায়ক হলে সেই ধর্মের মানুষের লাভ হবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। জনগণের বিধায়ক তৈরি করতে হবে যে মানুষের জন্য কথা বলবে, সোসাইটির জন্য কথা বলবে। দেখুন, শুভেন্দুবাবু ভোটের জন্য, ভোটটা পার হয়ে গেলে উত্তরপ্রদেশে দেখুন না, বিহারে দেখুন না, দলিতদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে। ওখানে গেলে হয়তো ভোট পাবে না ঠিকঠাক, যারা মেন অপোজিশন আছে, যারা ধর্মীয় সম্প্রদায় তুলে অমুক অমুক ভাই ভাই গল্প শোনাই, তারা হয়তো ওখানে যাচ্ছে, ভোট হয়তো পাবে না, সেই জন্য পৌঁছাচ্ছে না। আর আমি অবাক হয়ে যাই, প্রায় দেখছি লাস্ট 5 বছরে বিভিন্ন জায়গায় কলকাতায় যেভাবে আগুন লাগছে, সে রাজারহাট নিউ টাউন থেকে হতে পারে, বিভিন্ন জায়গায় এর সুরাহা হচ্ছে না কেন? বা এই আগুন লাগাচ্ছে কারা, কিভাবে লাগছে? তদন্ত হয়ে অন্তত একটা কেসকে সমাধান করুক সরকার। কোনো না কোনো জায়গায় সেই প্রমোটিং রাজের কথাই চলে আসছে, যেখানে প্রমোটিং হতে পারে, এখানে অল্টারনেটিভ কিছু ব্যবস্থা হতে পারে, সেই জন্য যেন হচ্ছে বস্তিগুলোতে যেমনভাবে আগুন লেগে যাচ্ছে, তো সন্দেহ দানা বাঁধছে। যখন আগুন লাগছে হই হই করছি আমরা সবাই, মিডিয়া ভাইরা সবাই মিলে আমরা চিৎকার চেঁচামেচি করছি, কিছুদিন পরেই বিষয়টাকে আর চ্যাপ্টার ক্লোজ হয়ে যাচ্ছে। কিন্তু এর গোড়া থেকে ধরে তদন্ত হয়ে এর সমাধান হচ্ছে না। তো আমি আশা করব এই যে রিসেন্ট যে ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা, এই ঘটনার একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার, হয়ে এটা সমাধান হওয়া দরকার। না হলে মানুষ মরছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর আমার রাজনৈতিক কারবারিরা মিডিয়ার সামনে বসে বড় বড় ভাষণ দিয়ে চলে যাচ্ছি। এটা বন্ধ হওয়া দরকার। মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচানো যায় সেই পরিকল্পনা, প্ল্যান নিয়ে আসা দরকার। দেখুন, মুখ্যমন্ত্রী কোথায় কোথায় যাবেন আমি তো ঠিক করে দিতে পারি না, কিন্তু আমরা দেখেছি এই রাজনৈতিক নেতা হিসাবে স্বল্পদিন অভিজ্ঞতাতে, ভোট যেখানে আছে সবাই আমরা সেখানে ছুটে চলে যাই, যেখানে ভোট নাই সেই নিয়ে আমরা ভাবি না। এই হচ্ছে আমাদের আজকে দুরবস্থা। আর ওই জন্যই সাধারণ মানুষ ভোটারদেরকে দেখবেন, সাধারণ ভোটাররা যারা নেতা আছে তাদেরকে ভালো নজরে আজকাল দেখে না, মানে বাধ্যবাধকতার জন্য শুধু ভোটটা দিয়ে দেয়, কিন্তু ভালো নজরে দেখে না। এই তাদের নজরে আমরা ভালো হতে গেলে আমাদের কাজকর্মেরও পরিবর্তন করতে হবে। আজকে আমি বিধানসভায় SIR নিয়ে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে, একদিকে স্বাধীনতা সংগ্রামী প্রথম সারি নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকে ডাকছে, উল্টো দিকে দেখছি আমরা কি বিশ্বের খ্যাতনামা ব্যক্তি, বাঙালির গর্ব অমর্ত্য সেন স্যারকেও ডাকছে। শুধু তাই নয়, এই হয়রানির শিকার বেলুড় মঠের সন্ন্যাসীরা হচ্ছেন এবং ফুরফুরা শিল্পের পীর সাহেবরা হচ্ছেন। সাধারণ মানুষের লেগে আছে এই অহেতুক হয়রানি, আতঙ্কের পরিবেশে একাধিক মানুষ সুসাইডও করেছে। এটাকে নিন্দা জানিয়ে এই হয়রানিটা বন্ধের জন্য, একটা সলিউশনের জন্য
আমি ইতিপূর্বে অনেক মঞ্চ থেকে রাজ্য সরকারকে কল দিয়েছিলাম, কোনো সদার্থক ভূমিকা নেয়নি। তাই আজকে আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভাতে আজকে নিন্দা প্রস্তাব যাতে আনা হয় সেই জন্য সেক্রেটারি স্যারের কাছে অন মোশন রুল আন্ডার 185 আমি জমা করেছি। আমি আশা করব আপকামিং সেশনে এটা নিয়ে চর্চা হবে এবং নিন্দা প্রস্তাব পাস হবে। টোটালটাই রাজনীতি হচ্ছে, বিজেপি তৃণমূল মিলে এসআইআরকে সামনে রেখে এবং এর ফ্রন্ট ফেজে ইলেকশন কমিশনকে রেখে পুরো পলিটিক্স করছে, বাইনারি পলিটিক্স। 2021 নির্বাচনের বৈতরণী পার করেছিল সিএ এনআরসি। একটা রাজনৈতিক দল বলেছিল সিএ এনআরসি করে তাড়িয়ে দেবো, অপর রাজনৈতিক দল বলেছিল আমি থাকতে তাড়াতে দেবো না। ঠিক এই 2026 আর কোনো ইস্যু নাই বিজেপি এবং তৃণমূলের কাছে। সেই ইস্যু যখন না এসআইআরকে এরা ইস্যু করতে চাইছে। একদিকে শুভেন্দুবাবু বলছেন 1.5 কোটি রোহিঙ্গা আছে, উল্টো দিকে মমতা ব্যানার্জিরা বলছেন একটা ভোটাধিকার কাটতে দেবো না। কিন্তু প্রশ্ন এখানে, যেভাবে ভুড়ি ভুড়ি নোটিশ এসে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, হয়রানি বন্ধের জন্য কি কি পদক্ষেপ রাজ্য সরকার নিচ্ছে সেটা জানানো হোক। কেন অল পার্টি মিটিং ডাকতে পারছে না রাজ্য সরকার, যেটা বন্ধের জন্য? দ্বিতীয়ত, পশ্চিমবাংলা বিধানসভায় শাসক দলের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব পাস করিয়ে সেটা ইসিআই এবং সুপ্রিম কোর্টের অ্যাটাচমেন্ট করতে পারত। তৃতীয়ত, সব থেকে বড় জিনিস, আমরা যারা হয়রানি হচ্ছি তার একটা সিংহভাগ নামের মিসম্যাচ বা স্পেলিং মিস্টেক এই কারণে হচ্ছে। এটা শুধুমাত্র কম্পিউটারকে এআইকে ব্যবহার করার জন্য হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল, রাজ্য সরকার সেটাকে প্রোভাইড করেনি। ইভেন সেটার টেন্ডার ফেন্ডার দেখার পরেও ফিনান্সে আটকে আছে। কত খরচ হতো? 4000 কোটি টাকা। 10,000 টাকা করে যদি কন্ট্রাকচুয়াল 4 মাসের জন্য রাখতো, 4000 কোটি টাকা খরচ হতো। যেখানে দ্রুততার সাথে এসআইআর করার জন্য প্রায় 90,000 অফিসার রাজ্য সরকার দিচ্ছে, প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করছে যারা এসআইআর করবেন তাদের টিমকে দেওয়ার জন্য। সেখানে মাত্র 4 কোটি টাকা আর 1000 যদি কম্পিউটার অপারেটর নিত, তাহলে আমাদেরকে এই যে অহেতুক হয়রানি হচ্ছে, কে আরও স্বামীর টাইটেল এবং পিতার টাইটেল যুক্ত, পিতার টাইটেলের সাথে স্বামীর টাইটেলকেও যুক্ত করেছে, তাকেও ডাকা হচ্ছে। এই ডাকগুলোকে হয়তো হতো না, কিন্তু আমরা কি দেখছি, এটাকে টোটালি রাজনৈতিকরণ করা হচ্ছে। রাজনীতিকরণের ফাঁদে পড়ে বিজেপি এবং তৃণমূলের ফাঁদে নির্বাচন কমিশনকে সামনে রেখে পশ্চিমবাংলার সহজ সরল সাদাসিধে গরিব খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে রেপুটেটেড আইকনিক ব্যক্তিরাও আজকে এই হয়রানির শিকার হচ্ছে। এটা নিন্দাজনক। এই রাজনীতি যে করছে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীরা মিলে, এর জবাব বাংলার মানুষ 2026 ইলেকশনে দেবে। ধ্বংস করলো তো সিঙ্গুরের কারখানাটাকে, শুধু সিঙ্গুরের কারখানা তুললো না, পশ্চিমবাংলার কপালে যে শিল্পর যেটা লেখা ছিল সেটাকে মুছে দিল। এখন উনি যে কি করবেন? সরষে ছড়াবেন, আর থেকে বেশি কিছু আর করবেন? ফি বছর তিনি বাণিজ্য সম্মেলন করেন, আউটকাম কি? আমি তো চ্যালেঞ্জ করেছি যে এক্স্যাক্ট প্রস্তাব অনেক আসতে পারে, এক্স্যাক্ট কতটা ইনভেস্ট হলো হয়তো দেখলে দেখা যাবে। যা খরচ করে এই শিল্প সম্মেলনের নামে, বাণিজ্য সম্মেলনের নামে, সেই পরিমাণ টাকাও ইনভেস্ট হয় না পশ্চিমবাংলায়। গিয়ে কি হবে? কিছু ওই তার উবাচ শুনবো আমরা, এর থেকে বেশি কিছু শুনতে পাবো না। শুধু তাই নয়, উনি আসছেন, উনার প্রোগ্রামে লোক যাতে ভিড় করে সেই জন্যে স্বনামধন্য গায়িকাকেও নিয়ে আসতে হচ্ছে। মানে বিজেপির পশ্চিমবাংলায় রাজনৈতিক সাংগঠনিক পরিস্থিতি যে তলানিতে চলে গিয়েছে, যে ভিড় হবে কি হবে না সেটা তারা সন্দেহ করছে। সেই ভিড় বানানোর জন্য আবার ওনার প্রোগ্রামে গায়িকাকে উপস্থিত করতে হচ্ছে। শহর কলকাতাতে সেভাবে দানা বাঁধতে পারছে না যতটুকু হয়তো গ্রাম্য মফস্বল এলাকাতে করছে। দুর্নীতির বিরুদ্ধে ইডির লড়াই জারি থাকবে কথা শোনায়। আর অভিষেক বাবুর কথা যে ডায়মন্ড হারবার লোকসভার ইলেকশনে কোনো র্যাগিং হয়নি, একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে ইডি তৈরি হয়েছিল তার দুর্নীতিকে মুক্ত করার জন্য। আজ পর্যন্ত ইডি সাকসেস রেট কতটা আমি রাহুল নবীনজির কাছে জানতে চাই, আমাদের দেশের ইডি ডাইরেক্টর স্যারের কাছে। আপনার সাকসেস রেট কথা বলুন। এই লাস্ট 5 বছরে ওয়েস্ট বেঙ্গলে যে কটা কেস আপনার টেক আপ করেছেন, এখন কোন জায়গায় দাঁড়িয়েছে? কটা চার্জশিট দিয়েছেন? কটাকে কনভিক্ট করাতে পেরেছেন? একটু জানতে চাই আমরা।